কেমন আছো সবাই? আশা করি ভালো আছেন। লোহা কেন শক্ত? পানি কেন নরম? এরকম প্রশ্ন কি তোমার মাথায় কখনো এসেছে? বা তুমি এর কারণ কি জানো? যদি বলা হয় যে বাতাস কি কোনো একটা পদার্থ, তুমি এর উত্তরে কি বলবা? আসলে কি পদার্থ নাকি পদার্থ নয়? এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানার চেষ্টা করবো আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করবো কোন একটা পদার্থ কেন শক্ত, কেন নরম, কিভাবে গঠিত হয়, এর গঠন প্রক্রিয়া, এটা কিভাবে কাজ করে। তুমি যেই চেয়ারে বসে আছো সেই চেয়ার, অথবা যেই টেবিলে পড়াশোনা করো, অথবা তোমার রুমে একটা বা তুমি কোনো লোহার টুকরা নিলা সেটা, আমার হাতে যে একটা মার্কার, অথবা এই যে পেছনে একটা বোর্ড, এই জিনিসপত্রগুলো আমরা যদি বল প্রয়োগ করি বা ধরার চেষ্টা করি, সেগুলো দেখবো শক্ত। কেন এগুলো শক্ত? এর পেছনের কারণটা কি? এই পদার্থগুলো যদি আমরা ভাঙি, কোন একটা পদার্থ, ধরো মার্কার অথবা হচ্ছে কোনো একটা লোহার টুকরা, সেটাকে যদি আমরা কাটি, তাহলে এর যে ক্ষুদ্রতম কণা পাবো, এটাকে আরো যদি কাটি, আরো কাটি, এরকম করে ক্ষুদ্র করতে করতে এমন একটা সময় আসবে যেটাকে খালি চোখে আর দেখা যাচ্ছে না, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। এইরকম যদি একটা অবস্থা হয়, তখন সেই যে একটা পদার্থের ক্ষুদ্রতম অংশকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয় পরমাণু। এই পরমাণুগুলো দিয়ে বড় বড় জিনিসপত্রগুলো গঠিত। তাহলে একটা পদার্থ তৈরি হতে এরকম কয়েক লক্ষ কোটি বা বিলিয়ন পরিমাণ কি তৈরি, কয়েক লক্ষ কোটি বা বিলিয়ন পরিমাণ পরমাণু একসাথে মিলিত হতে পারে। পদার্থটা কত বড় তার উপরে নির্ভর করবে কি সংখ্যক ক্ষুদ্রতম কণা বা পরমাণু আছে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে পরমাণুটা কি, বা এটা প্রথম কে নাম দিয়েছে? পরমাণু হচ্ছে অবিভাজ্যতা, মানে এটাকে আর বিভাজন করা যায় না, এরকম একটা অবস্থা একটা সময় ভাবা হতো। এটা হচ্ছে বিজ্ঞানী ডেমোক্রিটাস এই জিনিসটাকে প্রথম নাম দিতেন পরমাণু বা অবিভাজ্যতা। তাহলে একটা পদার্থকে কাটতে কাটতে বা ভাঙতে ভাঙতে এমন ক্ষুদ্রতম অবস্থায় গেল যেটাকে আর ভাঙা যায়, এটাকে বলা হতো কি? পরমাণু। এই যে পরমাণু, এই পরমাণু আসলে দেখতে কিরকম, বা এটা আসলে কিভাবে থাকে, তার স্বভাব চরিত্র বৈশিষ্ট্য কি, সেই জিনিসপত্রগুলি আমরা এখন জানবো। সেটা জানার আগে আমরা এই যে একটা প্রথমে প্রশ্ন ছিল, লোহা যে শক্ত, সেটা আসলে কেন শক্ত সেই কারণটা দেখি। লোহা যদি আমরা কাটি, সেটা বা লোহাকে যদি আমরা এরকম করে বল প্রয়োগ করি, আঙ্গুল দিয়ে যদি বল প্রয়োগ করো, তখন দেখবা যে এটা খুবই শক্ত। এটাকে আমি বল দিলে বা কোনো কিছু দিয়ে এরকম করে যদি আমি দিতে চাই বা এরকম ধাক্কা দিতে চাই, তখন কি দেখবো যে এটা আসলে উল্টা আমাকে ধাক্কা দিচ্ছে বা এটা খুব শক্ত অনুভব হচ্ছে। তাহলে এই শক্ত হওয়ার কারণটা কি? লোহার ভিতরে যে ক্ষুদ্রতম কণা, সেটাকে আমরা কি বলি নর্মালি? পরমাণু বলি। সেই পরমাণুগুলো ঠিক এইভাবে থাকে, একটার সাথে একটা এমন ভাবে কম্প্যাক্ট অবস্থায় বা লাগানো অবস্থায় থাকে যে তারা নড়াচড়া করতে পারে না। আমি যদি এদিক দিয়ে বল প্রয়োগ করি বা এদিকে এদিক দিয়ে এদিক দিয়ে যে কোনো দিক দিয়ে বল প্রয়োগ করি, তাহলে এই পরমাণুর উপরে ধাক্কা লাগবে। তো এই ধাক্কাটা সে তার পাশের পরমাণুগুলোকে দেবে ওইদিকে এদিকে তার দিকে সরাবে। তাহলে সে আসলে অন্যদিকে যাওয়ার চেষ্টা করবে, সে আসলে যাইতে পারবে না। কারণ ওই জায়গাগুলোতে এমন একটা অবস্থায় আছে সেগুলো কি কোনো দিকে যাওয়ার কোনো উপায় নেই। তাহলে এই যে এক একটাকে আমরা কি বলতেছি, এই যে এটাকে একটা কি বলতেছি, এটা একটা পরমাণু। এরকম করে একটা পদার্থের ভিতরে হাজার কোটি মিলিয়ন বিলিয়ন সংখ্যক কি পরমাণু থাকতে পারে। তাহলে এই যে একটা লোহা, লোহার ভিতরের পরমাণুগুলো আমরা বলতেছি এইভাবে থাকে। লোহার পরমাণুগুলো কিভাবে থাকে? অণুবীক্ষণ যন্ত্র ছাড়া আসলে তুমি কি দেখতে পারতেছো না যেহেতু, সেক্ষেত্রে আমরা একটা জিনিস চিন্তা করি। ধরো তুমি একটা রুমে ক্লাস করো, সেই ক্লাসরুমের ভিতরে 40 থেকে 50 জন মিলে তোমরা ক্লাস করো। সেই ক্লাসরুমে যদি 500 জন লোককে ঢুকানো হয়, তখনও কি তুমি এখন যেভাবে ক্লাস করো সেভাবে ক্লাস করতে পারবা? এখন যেভাবে হাঁটা চলাফেরা করো এইভাবে ক্লাস করতে পারবা? 500 জন লোক যখন ঢুকবে তোমার ওই রুমের ভিতরে, তখন কি অবস্থা হবে? সব লোক এমন অবস্থায় ঘাটাঘাটি করে আশ্রয় নিচ্ছে এই রুমের ভিতরে,
যে আমি আসলে চাইলেই নড়াচড়া করতে পারবো না, বা তুমি চাইলেই নড়াচড়া করতে পারবো, তুমি আসলে নড়াচড়া করতে চাচ্ছ কিন্তু পারতেছো না। কেন পারতেছো না? কারণ চারোদিকে কি লোকে লোকারণ্য, এমন অবস্থায় আছে যে কোনো লোক আর ঢোকার জায়গা নেই বা নড়াচড়া করার কোনো জায়গা নেই। তাহলে কি হবে? আমি যে নড়াচড়া করতে চাচ্ছি কিন্তু পারতেছি না, এই যে আমি যে চেষ্টা করতেছি, এটাকে বলা হয় একটা কম্পন। মানে আমি চারিদিকে চলার মতো গতিশীল অবস্থার একটা লোক, তুমি গতিশীল থাকার একটা লোক, সেই লোকটা আসলে কি ওই যে লোকের চাপে আশেপাশের লোকগুলো এত বেশি যে তুমি চাইলেও কোনো জায়গা পাচ্ছ না হাঁটা চলা করা। তাহলে তুমি জায়গা থেকে কি করতেছো? একটু শরীর নাড়াচ্ছ, ওই চেষ্টা করতেছো, কিন্তু তোমার আসলে কি পা নড়তেছে না। মানে তুমি যে জায়গায় দাঁড়ানো আছো সেই জায়গায় আছো, কিন্তু তুমি আসলে কাঁপতেছো। এটাকে বলা হবে কাঁপা বা কম্পমান অবস্থায় থাকা। এই যে এটা, তাহলে এরকম অবস্থা হলে যদি বাহির থেকে যদি এবার চিন্তা করো, পুরা রুম পর্যন্ত দরজা পর্যন্ত আবদ্ধ 500 জন লোক দিয়ে, এবার বাহির থেকে কেউ ঢুকতে চাইলো, তখন কি হবে চিন্তা করো তো? কেউ ধাক্কা দিল, তখন সে আবার তার পাশের লোককে ধাক্কা দেবে, তার পাশের লোককে ধাক্কা দেবে, এরকম করে যখন হবে সবাই মিলে আবার কি করবে? আমরা নিজেরাই থাকতে পারি না, তুমি আবার আসছো থাকতে, এরকম যদি বলে তখন কি হবে? আবার আমাদের ভিতর থেকে বা তোমরা যারা ক্লাসে আছো, সেই ক্লাসের ভিতর থেকে এবার কি একটা ধাক্কা দেওয়া হবে। সেই ধাক্কা দিলে ওই লোকটা কি আর ভেতরে প্রবেশ করতে পারবে? পারবে না। কারণ কি? কারণ এটার ভিতরে এমন একটা কঠিন অবস্থায় আছে তারা, তারা চাইলেই নড়াচড়া করতে পারে না, তারা চাইলেই আরেকজন আগন্তুককে জায়গা দিতে পারে না। কারণ ভিতরে যারা আছে তারাই কি খুবই কঠিন পরিস্থিতিতে আছে, একজনের সাথে একজন গাদাগাদি লেগে অবস্থায় আছে। একই ঘটনা ঘটছে এই জায়গায়। দেখো, এই যে তুমি ক্লাসের ভিতরে তুমি যেটা ছিলে একজন মানুষ, একই রকম করে এই জায়গাটা পরমাণু চিন্তা করো, একই রকম করে এই জায়গাটা পরমাণু চিন্তা করো। তাহলে এই পরমাণুগুলো কিভাবে আছে? একটার সাথে একটা এমন কাছাকাছি অবস্থায় আছে যে চাইলেই আমি এদিক দিয়ে যদি বল প্রয়োগ করার চেষ্টা করি, এদিক দিয়ে বল, যে কোনো দিক দিয়ে যদি বল প্রয়োগ করার চেষ্টা করি, সেটা কি করতে পারবে না। ওই দিকে যেহেতু কোনো জায়গা নাই, এটা এইটা ওইটাকে ধাক্কা দিচ্ছে, এরকম করে ধাক্কা। তাহলে এইটা আবার সর্বশেষ কি এই ওয়ালে ধাক্কাকে যখন ফেরত দেবে তখন উল্টা আবার কিছুটা ধাক্কা দেবে। মানে আমি যে বলটা প্রয়োগ করলাম সেটার একটা কি প্রতিরোধ বল আসলো উল্টা দিকে। তাহলে কোন একটা কিছু যদি আমি বল প্রয়োগ করি, সেটা যদি প্রতিরোধ বল প্রয়োগ করে মানে বাধা প্রদান করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? পদার্থ। তাহলে পদার্থের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে বল প্রয়োগ করার ফলে কি বাধা সৃষ্টি করলো। এবার তো দেখো তো, এটা কি কোনো জায়গা দখল করলো না? করলো। তুমি যেটা লোহার দণ্ড অথবা একটা মার্কা, এটা কাঠের টুকরা নাও, তো সেটা কি এটা জায়গা দখল করবে না? করবে। এটা একটা ওজন আছে না? এটা যদি তুমি কোনো পাল্লায় মাপতে যাও, তাহলে কি এটা ওজন আছে? তো ওজন আছে, ওকে। তাহলে কোন একটা পদার্থ যদি জায়গা দখল করে তার ওজন থাকে এবং বল প্রয়োগে যদি বাধা সৃষ্টি করে, সেটাকে আমরা কি বলবো? পদার্থ। যদি এরকম কোনো কিছু না হয় তখন সেটাকে আমরা কি বলবো? অপদার্থ। মাঝে মধ্যে আম্মু রাগ করে বলে না, এই আজকে একটা অপদার্থ, এটা কেন বলে? মানে তুমি যে পদার্থের বৈশিষ্ট্য তোমার ভিতরে থাকার কথা সেটা আসলে নাই, ওই মুহূর্তে ওনার কাছে সেটা মনে হয়, এই জন্য অপদার্থ বলে। আসলে তুমি অপদার্থ না। তুমি আসলে কি একটা পদার্থ। এবার দেখো, এই জিনিসটাকে আমরা কি বলতেছিলাম? এই যে রুমের ভিতরে যখন 500 জন থাকে সেটাকে আমরা কি বলতেছিলাম? একটা কঠিন অবস্থার ভিতরে আছি রে। তুমি তোমার বন্ধুর সাথে যদি কথা বলো, এমন একটা কঠিন অবস্থায় আছি রে, নড়াচড়া করতে পারতেছি না রে, এই একটা অবস্থা। তাহলে এই অবস্থাটাকে কি বলা হবে? কঠিন অবস্থা। আর এই যে পদার্থটা, এটাকে বলা হবে কঠিন পদার্থ। এটাকে বলা হবে কঠিন পদার্থ। ওকে। এবার এবার আমরা আবার ওই আগের ক্লাসরুমে ফেরত যাই। তোমার ক্লাসরুমে আগে ছিল 500 জন, এবার সেই জায়গা থেকে কিছু লোকজন বের হয়ে গেল। গিয়ে এখন হচ্ছে 30 জন লোক অবশিষ্ট থাকে। এখন সেই 30 জন লোকের ভিতরে আগে যেভাবে তুমি ছিল, কোনো নড়াচড়া করার কোনো জায়গা ছিল না, চলাফেরা করতে পারতেছিল না। এখন এই 30 জন লোক থাকলে কি তোমার জন্য একটু সহজ না চলাফেরা করা? আগে কোনো নড়াচড়াই করতে পারতো না, এখন একটু চাইলেই নড়াচড়া করতে পারবা, এদিকে যাইতে পারবা, ওইদিকে যাইতে পারবা একটু, কিন্তু খুব বেশি না। কারণ এখন তো 30 জন আছে, তাদের সাথে কি চলার সময় তাদের ধাক্কা লাগতে পারে, তারা একটা বাধা প্রদান করবে। তুমি ওই দিক যেতে চেতেছো, ওই জায়গায় নৌকা আছে বলে তুমি ওই দিকে যেতে পারতেছো না। আবার ঘুরে ফিরে এইদিকে সেদিকে এরকম করে করে যাচ্ছ। তাহলে এই জায়গার ভিতরে কি হলো? আগের থেকে
পরমাণু কি হলো, মানে তোমাদের লোক সংখ্যা কমে গেল, তাহলে আগের থেকে তো ফ্লেক্সিবল বা মুক্ত অবস্থায় তুমি স্বাধীনভাবে চলাচল করতে পারতেছো, মানে কঠিন যে অবস্থা ছিল সেটা থেকে একটু স্বাধীনভাবে চলাচল করতে পারতেছো, তাহলে সেটাকে বলা হবে আগের থেকে একটা ফ্লেক্সিবল অবস্থা। এটার নামই হচ্ছে তরল অবস্থা। এটাকে বলা হবে হচ্ছে তরল অবস্থা। যে আগে যেরকম করে ছিল, আগে যেরকম করে একদম কাছাকাছি ছিল, এটা একটু দূরবর্তী। এবার তুমি চিন্তা করো, যে লোহাতে যে আমরা বল প্রয়োগ করাতে বা এই বোর্ডে যে আমরা বল প্রয়োগ করাতে, এটা আমরা আঙ্গুলটা শুধু ওই জায়গায় যাচ্ছে না, প্রবেশ করানো যাচ্ছে না এই যে এটার ভিতরে। কিন্তু কোন একটা পানির ভিতরে যদি তুমি আঙ্গুলটা কি হবে, চিন্তা করো তো, সহজেই আঙ্গুলটা তোমার ভিতরে প্রবেশ করবে। কেন? এই যে দেখো, এই জায়গার ভিতরে কি যে ফাঁকা জায়গা আছে, তুমি যদি এদিকে দাও বা কোনো একটা পরমাণু বরাবর দাও, তখন কি হবে, এই পরমাণুটা যেহেতু এদিকে ফাঁকা জায়গা আছে, সেই জায়গা সে দখল করে নেবে, সেই জায়গায় সে চলে যাবে। তাহলে এই একদম বাইরের কোনো কিছু বল প্রয়োগ করে এই জায়গায় প্রবেশ করানো যায়। তুমি চিন্তা করো, তোমার রুমে এখন 30 জন আছে, 30 জনের এবার যদি কেউ দরজা দিয়ে ঢুকতে চায়, কেউ ধাক্কা দেয়, তখন কি হবে? ইজিলি রুমের ভিতরে ঢুকতে পারবে না। আগে যখন 500 জন ছিল, তখন কেউ ঢুকতে পারতো না, কারণ জায়গায় ছিল না। কিন্তু এখন দেখো জায়গা ফাঁকা আছে, একজন চাইলেই কি বল প্রয়োগ করে প্রবেশ করতে পারবে। কিন্তু তোমরা কিন্তু কি একদম যে লোক না এরকম না, তোমরা কিন্তু বাধা প্রয়োগ করবা, কিন্তু আগের মতো এত শক্তি তোমাদের নেই, কারণ আগে 500 জনের শক্তি ছিল, এখন শক্তি কত জনের? 30 জনের। তাহলে আগে যেই পরিমাণ বাধা তুমি দিতে পারতা বা যেই পরিমাণ শক্তি তোমার ছিল, সেই শক্তি কি এখন আছে? নাই। তাহলে যত বেশি শক্তি, তত বেশি তাকে আসলে কিছু কঠিন অথবা শক্ত। আর শক্তি যদি কমে যায়, তাহলে সেটা কি, তার অবস্থাও খারাপ হবে, আস্তে আস্তে নরম। তাহলে এই জায়গাটা হচ্ছে কি তরল অবস্থা। এই যে তোমার ক্লাসরুমে 30 জন থাকবে যেরকম অবস্থা হয় সেটা, তাহলে এই অবস্থাটাকে বলা হবে একটা তরল অবস্থা। আর এই পদার্থগুলোকে বলা হয় তরল পদার্থ। এটার উদাহরণ কি হতে পারে? পানি, দুধ, মধু, এরকম অনেক কিছু হতে পারে যে তরল পদার্থ। এটা একটা তরল পদার্থ। ওকে, এবার তোমার রুমে যে 30 জন ছিল, এই জায়গা থেকে যদি আরো বাকি সব লোক চলে গিয়ে যদি 3 জন অবশিষ্ট থাকে, তাহলে তুমি আগের থেকে আরো বেশি জায়গা পাচ্ছ, হাঁটা, চলাফেরা, ঘোরা, বা তুমি আগের থেকে বেশি মুক্ত, বেশি স্বাধীন। এই এই যে স্বাধীন অবস্থা, আগের থেকে চলাচল করা সবকিছুর জন্য যে তুমি বেশি জায়গা পাচ্ছ, বেশি স্বাধীন, এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় বায়বীয় অবস্থা। আগের থেকে আরো ফাঁকা ফাঁকা, এটা থেকে এটা যেরকম ফাঁকা ছিল, এটা থেকে আরো ফাঁকা, আরো মুক্ত। মাঝের মধ্যে এরকম স্বাধীনভাবে ঘুরতেছে, চলাফেরা করতেছে। মাঝে মধ্যে একজনের কি হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, ধাক্কা লাগতে পারে, কিন্তু বেশিরভাগ পরমাণু কি দূরে দূরে থাকে, খোলা প্রান্তরে, ময়দানে, এরকম। তো এটার উদাহরণ কি হতে পারে? এটা হচ্ছে যে কোনো একটা গ্যাস, বাতাস। বাতাসের ভিতরে আমরা জানি না অনেক রকমের গ্যাস থাকে, সেই জায়গা থেকে কি আমরা অক্সিজেন গ্রহণ করি। এই অক্সিজেন আসলে কোন জায়গা থেকে আসে বলতো? গাছ থেকে আসে। গাছ অক্সিজেন ত্যাগ করে আমরা সেই অক্সিজেন কি গ্রহণ করি। তাহলে গাছ যদি অক্সিজেন না দেয়, তাহলে আমরা কি অক্সিজেন পাবো? পাবো না। কিন্তু সেই গাছ আমাদের বাঁচায় রাখে, সেই গাছকে আমরা কেটে ফেলি। তাহলে আমরা যত বেশি গাছ রোপণ করবো বা গাছ লাগাবো, তত বেশি কি আমাদের সুস্থভাবে বেঁচে থাকার সম্ভাবনা। আজকে থেকে আমরা কি গাছ কাটবো না, আমরা কি করব, বরং গাছ লাগাবো। যদি কখনো গাছ কাটার প্রয়োজন হয়, যে কোনো জায়গায় ঘর বা কোনো কিছু চাইতে হবে, তাহলে একটা গাছ যদি আমি কাটি, অন্তত 10টা গাছ লাগানোর চেষ্টা করব। তাহলেই কি আমি, আমার জেনারেশন, পরবর্তী যে কোনো প্রজন্ম ভালোভাবে থাকবে। এটা আমাদের নিজেদের জন্যই দরকার। ওকে, এই অবস্থাটাকে কি বলা হবে? বায়বীয় অবস্থা। তাহলে কোন একটা পদার্থ শক্ত হবে নাকি একটু নরম হবে, নাকি একদম অদৃশ্য হবে, যে বাতাস আমরা চোখে দেখি না, শুধু অনুভব করি। বাতাস আসতেছে, গাছপালা নড়তেছে, বাতাস অনুভব করা যায়, কিন্তু আমরা কি খালি চোখে আসলে বাতাসকে দেখি না। এটা এতই পাতলা, এতই দূরে দূরে থাকে যে এগুলো আসলে কি অণুগুলো খালি চোখে দেখা যায় না। মানে কি, এটার যে ভিতরে জিনিসপত্রগুলো, এগুলো আসলে আমরা অনুভব ছাড়া কিছুই করতে পারি না, এগুলোকে বলা হয় গ্যাস। তাহলে তুমি বুঝতেছো এটা কত স্বাধীন।
এটা গ্যাসের একটা উদাহরণ যদি তুমি চিন্তা করো, কোন একটা রুমে একটা পারফিউম দেওয়া হলো, ওটা স্প্রে করা হলো পারফিউম, তাহলে পুরো রুমের ভিতরে কিছুক্ষণের ভিতরে কি হয়ে যাবে, এটা ছড়াই যাবে না? এটা আসলে কিসের মাধ্যমে ছড়ালো বলো তো? তুমি কি দেখতেছো পারফিউমটা? না, এটা আসলে কি ঘ্রাণ অনুভব করতেছো। এই যে ছড়ালো সেটা আসলে কি একটা গ্যাসীয় পদার্থ। তুমি সুঘ্রাণ পাচ্ছ কিন্তু কি পাচ্ছ না, এটাকে দেখতে পারতেছো না। তো এই যে এটার ভিতরে কিন্তু পরমাণু আছে, পরমাণুগুলো এই যে সবসময় গতিশীল থাকে ছোটাছুটি করে, এই ছোটাছুটির ফলেই কি হচ্ছে, এটা আমার নাকেও আসছে, আরেকজনের নাকেও গেছে, এইরকম। এটা কি হচ্ছে কি বায়বীয় পদার্থ। ওকে, এইবার এবার যদি বলা হয় একটা পদার্থ কি, একটা পদার্থ থেকে আরেকটা পদার্থ নেওয়া যায়। ধরো একটা কঠিন পদার্থ আছে, এই কঠিন পদার্থকে তুমি যদি তাপ প্রয়োগ করো, মানে তাপ প্রয়োগ করা মানে হচ্ছে এটাকে শক্তি প্রয়োগ করা। এটাকে তুমি চিন্তা করো তো, যে এই রুমের ভিতরে তোমার যে 500 জন আছে যেটা বলতেছিলাম, এই জায়গার ভিতরে যদি কোনো একটা আগুন লাগার একটা কথা বলে, মানে কি করবে সবাই? পাগলা হয়ে যাবে। কে কখন ছুটবে? মস্তিষ্কের যে ইনস্ট্যান্ট বিপদ সংকেত, সেই জন্য সে কি মানে ঠিক পেদিক ছোটাছুটি করবে, কে কার আগে বের হবে। দরজা দিয়ে দেখবা যে হুড়ুহুড়ি করে একজনের উপর একজন পাড়া দিয়ে আমাদের ধাক্কা দিয়ে সবাই কি করবে, বের হওয়ার চেষ্টা করবে। কেন? কারণ এই জায়গায় একটা বিপদ সংকেত, এই জায়গায় কি একটা আগুনের কথা বলা হয়েছে, ইনস্ট্যান্ট এনার্জি। তাহলে এই যে আগুন যদি দেওয়া হয় বা কোনো কিছু যদি বলা হয় বা একটা হিট দেওয়া হয়, তখন কি হইলো, এই রুমের ভিতরে লোকগুলো থাকবে না, বের হয়ে যাইতে হবে। তারা অনেকেই বের হয়ে যাবে বা সবাই বের হবে, কিন্তু কি সময় লাগবে একের পর এক। তাহলে এই যে বের হইতে চাচ্ছে, চারিদিকে ছোটাছুটি করতেছে, এটা কি কারণে? কোনো একটা শক্তি দিলে অথবা বল প্রয়োগ করেও সেটা করা যায়। বল প্রয়োগ করে কি, যে আমি আসলে বাইরে থেকে কেউ টানতেছে, টেনে টেনে একজন একজন করে বের করে নিয়ে যাচ্ছে, এটা এটা দিয়েও হয়তো কি ফাঁকা হইতে পারে শক্তি প্রয়োগ করে। তাহলে যদি কোনো কিছু তাপ দেওয়া হয় তাহলে সেটা কি হয়, এই যে কঠিন অবস্থা ছিল, এই যে 500 জন ছিল একসাথে লেগে, এটা কি ভিতরে যদি কোনো আগুন আগুন ধরে দেওয়া হয়, তখন দেখবা যে কি হিটের জন্য সবাই কি করতেছে বা জীবন বাঁচানোর জন্য সবাই দৌড়ে পালাবে। এই অবস্থাটাই এটার জন্য হবে। এই জায়গায় যদি তোমার কোনো হিট দেওয়া হয়, তাপ দেওয়া হয়, তখন কি হবে, এটা এই অণুগুলো আর এইভাবে কাছাকাছি থাকবে না, অণুগুলো এত শক্তিপ্রাপ্ত হবে, গতিপ্রাপ্ত হবে, সেগুলো দৌড়াদৌড়ি শুরু করবে। এগুলো এই যে এটার মতো, মানে একটু দূরে দূরে চলে যাবে, দূরে দূরে। মানে যে জায়গা ছিল এই জায়গা না থেকে অন্যগুলো আগে দূরে দূরে চলে যাবে। এটা তাহলে তাপ দিলে কঠিন পদার্থ কি হয়, তরল হয়। এটা একটা উদাহরণ কি হতে পারে, বরফকে যদি তুমি তাপ দাও তাহলে সেটা কি হবে, পানি হয়ে যায়, সেটা আমরা জানি। তাহলে এটা আসলে কিভাবে হয়, এটা আসলে একটু তাপ দেওয়ার ফলে কঠিন পদার্থের পরমাণুগুলো কি করতেছে, দূরে সরে যাচ্ছে। ওকে, এবার যদি তরল পদার্থকে তুমি একই রকম করে তাপ দাও, এইটাকে এই যে 30 জন লোক যে ছিল, সেই 30 জন লোকের ভিতরে যদি বলা হয় যে কি আগুন লাগছে রে, একজন যদি কেউ বলে, তাহলে দেখবা যে বাকি সবাইকে দৌড় দিচ্ছে। কেন? কারণ সেও আসলে কি এই যে এই আগুনের ভয়ে জীবন বাঁচাতে পারছে, কিন্তু তারাও আসলে কি তাপ দিলে এই অন্যগুলো এই জায়গায় থাকতে পারতেছে না, সে গতিপ্রাপ্ত হয়ে তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য চারিদিকে দৌড়াদৌড়ি করবে। তাহলে এটা আসলে কি আরো স্বাধীন, আরো দূরে দূরে চলে যাবে। এটাকে বলা হয় এই যে তখন একটু দূরে দূরে চলে গেলে এটা কি এটা থেকে এটাতে পরিণত হয়, মানে তরল থেকে বায়বীয় পদার্থ হয়ে গেল, মানে বাষ্প হয়ে গেল। পানিকে যদি আমরা তাপ দেখে থাকি তখন কি হবে, সেটা একসময় আকাশে উড়ে যাবে, আমরা সেটা দেখি না, বায়বীয় বা বাষ্প হয়ে যাবে। তো এই যে পদার্থের অবস্থা দেখে পড়ছি। ওকে, তাহলে এই যে পরমাণু নিয়ে যে আমরা এখন কথা বললাম, তাহলে পরমাণু গঠন প্রকৃতির জন্যই পরমাণুগুলো কত কাছাকাছি, এটার জন্যই কি হচ্ছে পদার্থটা শক্ত নাকি নরম নাকি কি, এটা আমরা নির্ধারণ করতে পারতেছি। এবার এই যে বাতাস কিটা পদার্থ কিনা সেটা আমরা আসলে কিভাবে বুঝবো বলতো? বাতাস বা কোনো কিছু সেটা আসলে কিভাবে বলবো, বা মাঝে মধ্যে তোমাদের পরীক্ষায় আসে বা কেউ তোমাদের প্রশ্ন করবে, ধরো আজকে থেকে 50 বছর পরে তোমার নাতি তোমাকে জিজ্ঞেস করলো বা নাতনি জিজ্ঞেস করলো, দাদু বলো তো বাতাস একটা পদার্থ, এটা তুমি বলো আমাকে কেন পদার্থ বাতাস, তো তুমি কি বলবা বলো? চিন্তা করো, তুমি 50 বছর পরে তুমি নিজেকে চিন্তা করো যে আসলে তুমি তখন কি অ্যান্সার দিবা। না পারলে কি একটা লজ্জার ব্যাপার, যে এই যে নাতনির কাছে বা নাতির কাছে তুমি আসলে কি বলতে পারতেছো না। যে একই রকম জিনিস হচ্ছে কি তোমার এখনের জন্য, যে এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে
যে তুমি তো এত বছর ধরে বিজ্ঞান করতেছো, বলো তো বাতাস কি আসলে একটা পদার্থ? পদার্থ যদি হয় তাহলে সেটা তুমি কিভাবে প্রমাণ করবা এটা আসলে একটা পদার্থ? নর্মালি কোন একটা পলিথিন এরকম করে আছে, চুপসে আছে, এটার ভিতরে যদি আমরা বাতাস দিই তখন সেটা কি হবে? এটা ফুলে যাবে, মানে এটা আয়তন দখল করতেছে। তো এরকম যদি একটা পলিথিন ওজনে রাখি কেমন ওজন তোমার দেখা যাবে? যদি তুমি 100টা বা 1000টা পলিথিন এক জায়গায় দেখবে, যদি তুমি এগুলো ওজন করো তখন সেটা কি হবে? এটা তখন একটা ওজন হবে। আবার এই পলিথিন যদি তুমি বল প্রয়োগ করো তখন দেখবা নর্মালি এটা পলিথিন খুব চিকন এরকম করে নর্মালি আছে, কিন্তু এটার ভিতরে যখন বাতাস দেওয়া হয় তখন সেটা কি? এটা ফুলে যায়। এবং এটাকে যদি তুমি বল প্রয়োগ করো সেটা কি? উল্টা, মানে এরকম চাপ প্রয়োগ করলে এটা আবার ধাক্কা দিচ্ছে। অনেক জোরে দিলে যেটা আর ভার করতে না পারে, তোমার ধাক্কা সহ্য করতে না পারে, এটা পলিথিনটা ফেটে যায়, ছিঁড়ে যায়। একই রকম করে তুমি লিথিয়াম বেলুন বা নর্মাল বাচ্চারা যে মুখে ফুলায়, এই যে বেলুন এটার ভিতরেও কি তুমি যদি বাতাস দাও তাহলে এটা যে ফুলে যায়। এটার ভিতরে আমরা বল প্রয়োগ করলে বল বাতাস সৃষ্টি করে, এটা একটা জায়গা দখল করে বা আয়তন দখল করে, এবং এটা একটা ওজনও থাকে। তাহলে এটা কি? এটা পদার্থ। এটা আসলে কি? এটা কি বেলুন ছিল বা পলিথিন ছিল, নাকি এটার ভিতরে বাতাসটা ছিল বলতো? পলিথিনের ভিতরে বাতাস দিয়ে তো সেটা ফুল, তাহলে এটার ভিতরে আমি বল প্রয়োগ করলাম, তাহলে আসলে কি কি বাধা প্রয়োগ করবো বা আয়তন দখল করবো? সেটা আসলে একটা পদার্থই উদাহরণ। সেটা আসলে কি? বাতাস। তাহলে বাতাস একটা কি? পদার্থ। পদার্থের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি? যেটা জায়গা দখল করে, ওজন আছে। জায়গা মানে কি? আয়তন দখল করে, ওজন আছে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। তাহলে পদার্থ, এটা যদি বলা হয় তাহলে বাতাস তো এই তিনটা ক্রাইটেরিয়াই ফুলফিল করতে হবে, এটা আমরা কি বলতে পারবো? পদার্থ বলতে পারবো। এবার এই পলিথিনের ভিতরে দেওয়া ছাড়া কি আমরা বাতাস আশেপাশে নাই? আছে তো, আমাদের এই যে রুমে আছে, এই রুমে কি বাতাস নাই? পুরো জায়গা জুড়ে বাতাস আছে। আমরা যদি এই রুমটাকে আরো ছোট করি, এই রুমের ভিতরে থাকবে। আমরা যদি একটা কাঁচের বক্স নেই, সেটার ভিতরেও কি বাতাস থাকবে। তাহলে বাতাস সব জায়গায় আছে। এই জিনিসপত্রগুলো কি দূরের কিছু? শুধুমাত্র কি পাশ করা জিনিস? পরীক্ষা পাশ করার জন্য কি তুমি এগুলো পড়বা, যে কঠিন তরল বায়ু বা এটা সেটা? এগুলো তোমার আশেপাশে যা আছে এগুলো দিয়েই তো। তুমি তুমি যদি তোমার বাস্তব লাইফ দিয়ে যদি কোনো কিছু চিন্তা করো তাহলেই কি তোমার আশেপাশে সব কিছুই বিজ্ঞানের বিষয়। এটা মুখস্থের কোনো কিছু না, শুধুমাত্র বোঝার বিষয়। এটা খুবই মজার ব্যাপার। এটার পেছনের কারণ কি? কোন একটা পদার্থ কিভাবে গঠিত, কেন নরম হইলো, এটা কেন শক্ত, এই জিনিসপত্রগুলো। আচ্ছা, এবার এই যে পদার্থের ভিতরে কি শুধুমাত্র এই তিনটাই অবস্থা? না, আরেকটা অবস্থা আছে, সেটা হচ্ছে বাসার ভিতরে এরকম কখনো রুটির সাথে জেলি মিশিয়ে খেয়েছো বা খালি চামচ দিয়ে অনেক জেলি খায়? অথবা বাসায় আম্মু পুডিং রান্না করে দিচ্ছে, তুমি পুডিং চামচ দিয়ে খাচ্ছ। এই পুডিংটার কথা চিন্তা করো তো, বা জেলির কথা চিন্তা করো। সেটা আসলে কি? সেটা খুব বেশি কঠিনও না, একবারে পানির মতো তরলও না, মাঝামাঝি একটা অবস্থা। একটু নরম আমার একটু শক্ত, মানে মাঝামাঝি একটা অবস্থা। এটাকে কি বলা হয়? একটা চতুর্থ অবস্থা বলা হয় পদার্থ। এটা হচ্ছে প্লাজমা অবস্থা। কি অবস্থা? এটাকে বলা হয় প্লাজমা অবস্থা। এই যে কঠিন এবং তরলের মাঝামাঝি একটা জায়গা, এটাকে বলা হয় প্লাজমা। তাহলে এই যে প্লাজমা অবস্থা, এটা নর্মালি ইন্টারে আলোচনার ব্যাপার বা এসএসসি তে। তো তোমরা এখন ছোট ক্লাসে তোমাদের এটা নাই, তোমরা আসলে কি এই ব্যাপারটা তোমাদের বলা হবে যে প্লাজমা অবস্থাটা কি? পদার্থের কয়টা অবস্থা? চারটা অবস্থা। তোমাদের বইয়ে দেওয়া আছে তিনটা অবস্থা সম্পর্কে আলোচনা, তাহলে তোমরা আসলে কি এখন কি জানো? চারটা অবস্থা জানো। তাহলে একটা হচ্ছে কঠিন, তরল, বায়ু, আর একটা হচ্ছে প্লাজমা অবস্থা। এবার প্লাজমা অবস্থার উদাহরণ কি? উদাহরণ অলরেডি আমরা দুইটা বলছি, একটা হচ্ছে পুডিং হইতে পারে, একটা কি হতে পারে? জেল হতে পারে। আর কি? সূর্য। সূর্য আমরা দূর থেকে দেখি না, এই সূর্যটার ভিতরেও এরকম হালকা নরম, হালকা কঠিন, এরকম প্লাজমা অবস্থায় পদার্থগুলো আছে। এটা একটা প্লাজমার উদাহরণ। আবার এই যে মাঝে মধ্যে বৃষ্টির সময় বা বৃষ্টির আগে দেখবা যে তুমি বিদ্যুৎ চমকায়, যে বিদ্যুৎ চমকানো, এটা কি? এটা একটা প্লাজমা অবস্থা। তাহলে তুমি যদি তোমার আশেপাশে কোনো বন্ধুকে বলো যে, বলতো যে বিদ্যুৎ যে চমকায় সেটা আসলে কি পদার্থের কোন অবস্থা, তখন এটা আবার একটা অবস্থা। বেশিরভাগই দেখবা যে কি অবাক হয়ে যাবে, এটা একটা অবস্থা হলো, এটা কোনো প্রশ্ন হলো? কিন্তু আসলে কি সে অবাক হবে, বলবে কেন আমি পারি না।
কিন্তু তুমি সেটা পারো। এই যে বিদ্যুৎ চমকা সেটা কি প্লাজমা অবস্থা, পদার্থের চতুর্থ অবস্থা। ওকে, এবার এই যে অবস্থাগুলো আমরা বললাম, যে কারণ পরমাণু, সেই পরমাণু নিয়ে আমরা এবার একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। এই পরমাণুকে আমরা একটু বড় করে নিয়ে আসবো। এই যে এটাকে আমরা এরকম করে নিয়ে আসবো, এটা একটা পরমাণু চিন্তা করলাম যে এটাকে আমি একটু বড় করি। মানে তুমি একটা পরমাণুকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখতেছো, তাহলে কি বড় করে দেখতেছো? ওকে, এই যে এটাকে আমি একটা পরমাণু বলতেছি, এই পরমাণুটা কি রূপ থাকে সেটা কি তুমি জানো? কি রকম করে থাকে? এটা বেশিরভাগ অংশ ফাঁকা। তো 99.9% অংশ ফাঁকা। এটা মানে কি? এটা হচ্ছে ক্ষুদ্র একটা অংশতে কি থাকে, এই যে ধরো এইরকম একটা অংশতে এটা কি আছে, ভর থাকে, বা এটার যেই টোটাল যে পদার্থের ভর, মানে একটা পরমাণুর ভর, সেটা থাকে এই যে মাঝখানে। এটা তুমি এরকম করে একটা চিন্তা করো যে একটা বড় ফুটবল মাঠ, এই ফুটবল মাঠের মাঝখানে একটা ফুটবল রেখে ওই জায়গা থেকে খেলা স্টার্ট করে রেফারি বা খেলোয়াড়রা। তাহলে এই যে পুরো মাঠের বেশিরভাগ অংশ ফাঁকা, এটা মাঝখানে ফুটবল রাখা হয়। তাহলে এই ফুটবলটা হচ্ছে পরমাণুর ভর, আর পুরো অংশটা হচ্ছে কি ফাঁকা। একটা পরমাণু একই রকম, এই পুরো জায়গাটা একটা পরমাণু, এটার মাঝখানে ক্ষুদ্র একটা অংশ কি, এটার ভর থাকে, আর বাকি পুরো অংশটা ফাঁকা। ওকে, এবার এই পরমাণুকে একসময় বলা হতো যে আর ছোট অংশে ভাগ করা যায় না, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা দেখছেন যে না, এই পরমাণুকে আরো অনেকগুলো অংশে ভাগ করা যায়। তার মধ্যে প্রধান তিনটা কণিকা, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা হচ্ছে প্রধান। তাছাড়া আরো আছে পজিট্রিনো, নিউট্রিনো, এরকম আরো কিছু কণিকা আছে, কিন্তু আমরা প্রধান তিনটা কণিকা হিসেবে কি জানি বা কি পড়বো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, জিনিসপত্রগুলো। একটা হচ্ছে ইলেকট্রন, তিনটা জিনিস, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো হচ্ছে একটা পরমাণুর ভিতরে থাকে, মানে কণিকা। এবার প্রশ্ন হতে পারে, তাহলে এই জায়গার ভিতরে পুরোটাই তো ফাঁকা, সে ফাঁকা অংশের ভিতরে কোন জায়গায় থাকে? দেখো, এই যে প্রোটন এবং নিউট্রন, এই যে এই দুইটা জিনিস থাকে কোন জায়গায়? এই যে মাঝখানে যে ভরের জায়গাটা থাকে না, সেই জায়গাটাতে থাকে দুইটা। তাহলে এই যে প্রোটন এবং নিউট্রন মিলিত রূপে পরমাণুর কেন্দ্রে থাকে বা মাঝখানে থাকে। এই দুইটার মিলে মানে পরমাণুর কেন্দ্রে থাকে, এটা আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়াস, বা পরমাণুর কেন্দ্র বা প্রাণ। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকলো? নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে, এই নিউক্লিয়াসের ভিতরে থাকলো প্রোটন এবং নিউট্রন। আর এই ইলেকট্রনটা যে কোথায় থাকে? ইলেকট্রন হচ্ছে এই যে নিউক্লিয়াস বা মাঝখানের যে ভর, এটাকে কেন্দ্র করে ঘুরে, এর চারপাশে ঘুরে সর্বদা সে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এই জায়গায় কক্ষপথ থাকে ইলেকট্রনের, কোন একটা পরমাণুর কক্ষপথ থাকে। এগুলো হচ্ছে কি, এই কক্ষপথে ইলেকট্রন গুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে। কেন্দ্রে থাকলো প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রন হচ্ছে কি, এটা চারিদিকে ঘূর্ণায়মান অবস্থায়। এখন এগুলোকে কি দিয়ে প্রকাশ করা হয়? এই ইলেকট্রনকে স্মল লেটারের ই দিয়ে প্রকাশ করা হয়, ই। আর এই প্রোটনকে স্মল পি, আর এটাকে বলা হয় স্মল এম, নিউট্রন। নিউট্রনের এম, প্রোটনের পি, আর ইলেকট্রনের ই। এখন এই যে জায়গাগুলো, এগুলো তো তোমার অধ্যায়ে, তোমাদের বইয়ে খুব কম বা আলোচনার ব্যাপার না। এটা আসলে নবম দশম শ্রেণী বা এইটাতে এডমিশনের এই জিনিসপত্রগুলো বেশি কাজ, এগুলো থেকে এডমিশনের প্রশ্ন থাকে যে পরমাণুর কেন্দ্রে কি কি থাকে। পরমাণুর কেন্দ্রে আসলে কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন। তাহলে তুমি এখন পড়তেছো সেভেনে, তুমি আসলে কি, তোমাকে 5 বছর অ্যাডভান্স, মানে এডমিশনে কিরকম প্রশ্ন আসবে, বা 4 বছর পরে ইন্টারের ফাইনাল পরীক্ষা কিভাবে প্রশ্ন আসবে, সেই জিনিসপত্রগুলো তুমি কি এখনই জানতেছো। তাহলে তুমি যখন একটা বড় ক্লাসের বেসিক জানো, তাহলে ছোট ক্লাসের জিনিসপত্রগুলো যদি আসে, তাহলে খুব সহজ অ্যান্সার করতে পারবা। তো সহজ অ্যান্সার করতে পারলে তোমার পরীক্ষায় রেজাল্টটা ভালো হবে। তুমি আসলে গড়পড়তা যারা নর্মালি পরীক্ষা দিচ্ছে তাদের থেকে বেশি জানতেছো,
কারণ তুমি চিন্তা করো, তুমি এখন 7 এ পড়ো, তোমাকে যদি এখন 2 এর ক্লাসের একটা অঙ্ক দেওয়া হয় বা 3 ক্লাসের একটা অঙ্ক দেওয়া হয়, তুমি সহজে পারবা। যখন তুমি 3 তে পড়তা তখন সেটা কঠিন লাগতো। এখন তোমার কাছে সেটা সহজ। কেন? কারণ তুমি এই অধ্যায়গুলো, এই ধাপগুলো পার হয়ে এখন বড় ক্লাসে উঠছো। তুমি যখন এখন 7 এ পড়তেছো, তোমাকেও আমরা এই পদ্ধতিটাই এপ্লাই করব। যে তোমাকে আমরা বেসিক দিয়ে বড় ক্লাসে নিয়ে যাব, নলেজ দিয়ে বড় ক্লাসে নিয়ে যাব। ইন্টার বা এডমিশন বা 9-10 এর বেসিক গুলো দিয়ে তোমার 7 থেকে আপডেট করে করে আমরা বড় ক্লাসে নিয়ে যাব, যেন তোমার কাছে এই ছোট ক্লাসের পড়াগুলো সহজ মনে হয়। আর এই সহজ মনে হলেই তুমি এই পরীক্ষা ভালো করতে পারবা। আমাদের এখানে যারা যুক্ত হয় তাদেরকে আমরা বলি পাস মার্কস হচ্ছে 90 তে। তারপরে কেউ যদি এ প্লাস পেতে চায় 98 থেকে 100। তাহলে তুমি চিন্তা করো তো, একজনে 80 পেয়েও প্লাস পেতে পারে, একজনে 98 বা 100 পেয়েও প্লাস পেতে পারে। তাহলে কোনটা ভালো? অবশ্যই যেটা 98 বা 100 পেয়ে। যে 98 বা 100 পাওয়ার জন্য পড়ে বা পায়, তার কি প্রতিযোগিতা কি শুধু একটা স্কুলের ভিতরে বা একটা এলাকায় বা একটা বোর্ডের ভিতরে সীমাবদ্ধ থাকে, নাকি পুরো দেশব্যাপী হয়? তখন তার প্রতিযোগিতা হয় পুরো দেশব্যাপী। আমরা আসলে তোমাকে দেশের সেরা হিসেবে তৈরি করতে চাই, দেশ সেরা একজন হিসেবে তোমাকে তৈরি করতে চাই। তুমি এখন যদি তোমার ক্লাসে 80 পেয়ে ফার্স্ট হও, তোমাকে আমরা চাই তুমি 98 পেয়ে ফার্স্ট হও। অথবা তোমার আশেপাশে এরকম আরো অনেকে থাকো, তারাও কি পাচ্ছে 98, 99, 100 পাচ্ছে, তুমিও 100 পাও। এবার তোমার প্রতিযোগিতা হবে অন্য জায়গায়, যে আমার মার্কসে কোনো তফাৎ নাই, মার্কসে সমান। এবার প্রতিযোগিতা হবে লটারিতে, তাহলে সেটাও কি হতে পারে। তুমি তোমার নিজেকে কিভাবে তৈরি করতে চাও? আমরা তোমাকে সেই লেভেলে প্রস্তুত করতে চাচ্ছি যে তুমি যা এখন চিন্তা করতে পারতেছো না, তোমার যদি চিন্তা থাকে 80 পেয়ে ডেভেলপ হয়, সেটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি তুমি 98 বা 100 পেয়ে তুমি দেশের ভিতরে তোমার প্রতিযোগিতা নাও, তোমার লেভেলটা ওই লেভেল, ওই জায়গায় নাও, যেন তুমি আর শুধু তোমার একটা গণ্ডির ভিতরে নাই, তুমি একজন দেশের, পুরা বিশ্বের সাথে তুমি যেন প্রতিযোগিতা করতে পারো ওই রকম করে। তোমাকে আমরা ধাপে ধাপে সেই জিনিসপত্রগুলো শেখানোর চেষ্টা করতেছি। ওকে, তাহলে এই যে দেখো, 5 বছর পরে তোমাদের 5 বছর, এই যে এখন থেকে 5 বছর পরে এডমিশন এরকম করে আসে যে ইলেকট্রন কিভাবে থাকে। ইলেকট্রন হচ্ছে ঘূর্ণায়মান অবস্থা থাকে, কাকে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে। আবার নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস কি দিয়ে গঠিত, এটা যদি প্রশ্ন হয় তখন তুমি কি বলবা? প্রোটন এবং নিউট্রন দিয়ে নিউক্লিয়াস গঠিত। এটা যদি 9-10 আসে বা ইন্টারে আসে সেটাও তুমি বলতে পারবা, বা এডমিশনে আসলেও তুমি অ্যান্সার করতে পারবা। ওকে, তোমাদের পরীক্ষা যদি আসে তাও পারবা। তোমাদের পরীক্ষা নর্মালি কতগুলো নাই, আসার সম্ভাবনা কম, তারপরেও আসতে পারে, আসলে তুমি সেটা দিতে পারলা। ওকে, এবার দেখো, এই ইলেকট্রন এরকম করে মাঝে মাঝে প্রশ্ন আসে, এই ইলেকট্রন কি পজিটিভ নাকি নেগেটিভ, নিউট্রন কি পজিটিভ নেগেটিভ নিরপেক্ষ, এরকম। তাহলে এই জায়গাগুলোর ভিতরে তিনটা জিনিস আসতো, তিনটা জিনিসের ভিতরে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে একটা পজিটিভ নেগেটিভে কি নিউট্রাল হয়ে যায়। একটা যতটুকু পজিটিভ আর একটা ঠিক ততটুকু নেগেটিভ, নিউট্রাল করার জন্য। আর একটা হচ্ছে নিরপেক্ষ। এই যে ইলেকট্রন, ইলেকট্রনটাকে বলা হয় নেগেটিভ। আর এই যে প্রোটন, এটাকে কি বলা হয়? পজিটিভ। আর নিউট্রনটা হচ্ছে নিরপেক্ষ, তার আসলে কি নেই, পজিটিভ নেগেটিভ কোনো কিছু নাই। ধরো দুইজন বন্ধুত্ব করবা, তোমার দুই বন্ধু, এখন দুই বন্ধুর যে বন্ধুত্ব, এটা কি মাঝে মধ্যে কথা কাটাকাটি হয়, হইতে পারে মনোমালিন্য হতে পারে, যে বিভিন্ন কিছু নেই। কিন্তু যদি এরকম হয় যে কি তোমার দুজন কারোর সাথে কারো মিলে না, তখন কি হবে? এটা বন্ধুত্ব আসলে টিকবে না, থাকবে না বন্ধুত্ব। তো এই জায়গার ভিতরে বন্ধুত্ব হইতে গেলে কি স্যাক্রিফাইস আসলে করতে হবে। ধরো একজন যদি রাগ করে আরেকজন সে রাগ ভাঙায়, আবার আরেকজন যদি রাগ করে আরেকজন সে রাগ ভাঙায়, এইরকম করে হয়। তাহলে এই জায়গাটা কি, একজন যতবার রাগ করতেছে আরেকবার আরেকজন ততবার কি করতেছে, রাগ ভাঙাচ্ছে। আর আরেকজন যখন রাগ করতেছে আরেকজন কি রাগ ভাঙাচ্ছে। তাহলে একজন যদি পজিটিভ হয় একজন নেগেটিভ, একজন নেগেটিভ হলে আরেকজন কি পজিটিভ। তাহলে এই জায়গাটা হচ্ছে কি নিউট্রাল বা ব্যালেন্স রেখে চলার জন্য এটা জরুরি। পরমাণুর ভিতরে যেহেতু এই পজিটিভ নেগেটিভ থাকে, তাহলে একটা যতটুকু পজিটিভ ওই ইলেকট্রনটা ঠিক ততটুকুই নেগেটিভ। তার জন্যই কি সে স্টেবল বা একটা পরমাণু হিসেবে থাকতে পারে। এডমিশন এরকম প্রশ্ন আসে যে ইলেকট্রন কি পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল বা কিছুই নয়, তাহলে তুমি কি বলবা?
ইলেকট্রন হচ্ছে একটা নেগেটিভ, প্রোটন হচ্ছে পজিটিভ, আর নিউট্রন হচ্ছে নিরপেক্ষ। এতটুকু জিনিস জানলাম। এই জিনিসপত্রগুলো আমরা কি কি পড়লাম এই জায়গাতে আরেকবার একটু স্মরণ করার চেষ্টা করি। একটা পরমাণু, এই যে জায়গা থেকে পরমাণু নিয়ে আসলাম, পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা। ওকে, বেশিরভাগ অংশ এখানে ফাঁকা। এটার মাঝখানে কি থাকে? একটা ভর থাকে। এই ভরটা আসলে কি আমরা কি বলবো? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে, দুইটা কম্বাইন্ড এই জায়গায়। আর ইলেকট্রন এটা কি চারপাশে ঘোরাফেরা করে। তো এই যে জায়গাগুলো পড়লা, এই জায়গাগুলো একটু আগে আমরা বললাম, এটা হচ্ছে তোমাকে এখন আবার অ্যাক্টিভিটি করালাম। তাহলে তুমিও যখন কোনো কিছু পড়বা বাসায়, সেটা কি কিছুক্ষণ পরে আবার সেটা নিজে নিজে মনে করার চেষ্টা করবা। এটাকে এই যে নিজে নিজে মনে করলাম, মস্তিষ্ককে স্মৃতি খুঁজে বের করে আনার চেষ্টা করলাম কি কি পড়লা সেটা, এটাকে বলা হয় অ্যাক্টিভ রিকল। কোনো কিছু মাথায় সেভ করার জন্য বা পড়া দীর্ঘদিন মনে রাখার জন্য এই অ্যাক্টিভ রিকল হচ্ছে খুবই কার্যকরী, এটা বৈজ্ঞানিক মেথড। তুমি যদি নর্মালি সারা বছর পড়ো রিডিং পড়ো এরকম করে বলে কি না, এটা রিডিং, এটা কোনো কার্যকরিতা নেই, ভুলে যায়, পরে ভুলে যায়। এরকম অনেকেই তোমাদের সাথে দেখবা যে বলতেছে যে সারাদিন পড়ে কিন্তু এটা ভালো হচ্ছে না। কেন? কারণ সিস্টেমটা জানে না কিভাবে পড়তে হয়। ওই সিস্টেম যদি অ্যাপ্লাই করা হয় তাহলেই সে পড়বে। এখন তুমি সারাদিন পড়তেছো, রিডিং করে যাচ্ছ, একবার পড়তেছো আবার এটা পড়তেছো, এরকম করে হলে তুমি 10 ঘন্টায় 20 ঘন্টায় যা পড়তে পারবা পড়েও যতটুকু কার্যকরী না হবে। তুমি একবার পড়লা, কিছুক্ষণ পর আবার স্মরণ করার চেষ্টা করলাম, কি জন্য পড়ছিলাম, ভুল হলে আরেকবার দেখলাম, যে রিকল, এটাকে বলা হয়। এই যে সিস্টেমটাকে পড়লে তোমার এই 10 ঘন্টা বা 20 ঘন্টার পড়া তুমি 2 থেকে 3 ঘন্টায় শেষ করতে পারবা এবং দীর্ঘদিন মনে থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে তুমি এই যে আমরা কোনো কিছু পড়তেছি বাস্তব লাইফের সাপেক্ষে উদাহরণ দিয়ে পড়তেছি, এটা এটা কেন? এটা যদি আগে মস্তিষ্ক কোনো কিছু চিনে বা জানে, এটার সাথে কানেক্ট করে যদি কোনো নতুন কিছু পড়া হয়, তাহলে এটাকে বলা হয় সায়েন্টিফিক্যালি রিওয়ারিং। মানে তার আগেরটার সাথে কোনো কিছু যদি যুক্ত করা, সেটা হলে মস্তিষ্ক সহজেই কি করতে পারে, এটাকে ধারণ করতে পারে, একটা ফোল্ডার হিসাবে জমা রাখে। তুমি চিন্তা করো একটা কারেন্টের লাইন, নতুন লাইন নাই, সে জায়গায় লাইন আমার একরকম, আর হচ্ছে একটা তার আছে, সেই জায়গা থেকে তার টেনে নিয়ে আসা, তাহলে কি সহজে হবে না এটা? এই জিনিসটাই মস্তিষ্কের ভিতরে আগে একটা তথ্য আছে, সেই তথ্যের সাথে তুমি সংযুক্ত করলা, তাহলে মস্তিষ্ক সেটা সহজে সেভ করতে পারে। আর তুমি কিছুই জানো না, মানে আগে যেটা জানো সেটা সেটা নতুন করে পড়তেছো, তাহলে সেটা সেভ করতে হলে কি করা লাগবে? অনেক শ্রম দিতে হয়। তাহলে আমরা তোমাদের এই যে বাস্তব উদাহরণ, যে ক্লাসের উদাহরণ দিলাম, স্টুডেন্টের এটা সেটা এরকম করে প্রত্যেকটা জিনিস আমরা আসলে বাস্তব উদাহরণ দিয়ে পড়ি। কেন? তোমাদের জন্য এই জিনিসটা সহজে মনে থাকে, তোমরা যেন বাস্তব লাইফে অনুধাবন করে কোনো কিছু পড়ো, যে তোমাদের আশেপাশে যা আছে এগুলো আসলে বাড়তি কিছু নয়, এগুলো বিজ্ঞানেরই জিনিসপত্র, এগুলো কোর জিনিসপত্র। যে কেন সত্য, কেন নরম, এই জিনিসগুলো তুমি জানো। এটা পরমাণু কিভাবে গঠিত হয়, এটার ভিতরে কি কি থাকে, কেন প্লাস কেন মাইনাস, কতটুকু প্লাস কতটুকু মাইনাস, সেটা। ওকে, এবার দেখো তো, এই যে এটা যে নেগেটিভ, এটা যে পজিটিভ, এই জায়গাটা নিউট্রাল হয়ে গেল, তাহলে এই জায়গাতে আরেকটা যদি পজিটিভ বা নেগেটিভ থাকতো তাহলে এটা কি হতো? এটা ব্যারাল তৈরি করতো না। এই জন্য সেটাতে কি আছে? নিউট্রাল, এটাতে কোনো চার্জ নাই, এটা শুধু কি আছে? ভর আছে। কি? শুধুই ভর, কোনো চার্জ নাই, পজিটিভ নেগেটিভ কোনো চার্জ।